স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সাথে আছি আমি ফেরদাস জুই। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সেরে রেখেছে মন্ত্রণালয়। অপেক্ষা কেবল সরকারি সিদ্ধান্তের। শিক্ষা প্রতিষ্ঠান খুললেই গুরুত্ব বিবেচনায় সবচেয়ে আগে ক্লাস শুরু হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস। পর্যায়ক্রমে ক্লাস শুরু করবে অন্য শিক্ষার্থীরা। নতুন বর্ষে আর কোনো অটো পাসের সুযোগ নেই বলেও মত মালসি মহাপরিচালকের। অন্যদিকে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার কারিকুলাম তৈরির কাজ শুরু করেছে এনসিটিবি। এদিকে আজ এইচএসসির ফল প্রকাশে মন্ত্রিসভায় উঠতে পারে অধ্যাদেশ। আরও জানাচ্ছেন সজল দাস। করোনা ভীতি সঙ্গী করে অনেকটাই স্বাভাবিক নগর জীবন। চলছে সবকিছু, কিন্তু বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সিদ্ধান্তে অনড়। করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় সরকার। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সেরেছে মন্ত্রণালয়। এরই মধ্যে ক্লাস শুরুর ম্যাপিং সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বলছে গুরুত্ব বিবেচনায় প্রথমেই এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। আমাদের যে স্বাস্থ্যবিধি মানার যে নীতিমালা, সেটাও দু একদিনের মধ্যে আমাদের চূড়ান্ত হয়ে যাবে। ফলে আমরা সেই প্রস্তুতিটা নিয়ে রাখছি যে সিচুয়েশনটা একটু ফেভারেবল আসা মাত্রই যেন আমরা স্কুলগুলো খুলতে পারি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকে আমরা একটু প্রায়োরিটি দেব, অর্থাৎ তারা যেন ফুল সুইংয়ে ক্লাসটা করতে পারে শুরু থেকে, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করব। পর্যায়ক্রমে ক্লাস শুরু করবে নবম, অষ্টম, সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। নতুন শিক্ষাবর্ষে অটো পাসের আর কোনো সুযোগ নেই বলেও মত মাউসি মহাপরিচালকের। বাকি যারা আছেন তাদেরকে প্রথম অবস্থায় হয়তো একটু স্প্লিট করে ভাগে ভাগে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে এনে ফেস টু ফেস ক্লাস দেওয়ার ব্যবস্থাটা আমরা করব। আমরা তাদের জন্য অটো পাসের ব্যবস্থা করব না। এদিকে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারিকুলাম সংক্ষিপ্তকরণের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মন্ত্রী মহোদয় আপনাদের বলেছিলেন যে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আপনার সংক্ষিপ্ত একটু সিলেবাসকে সংক্ষিপ্ত করে নেবেন, সেই ব্যাপারে কাজ করছি আমরা। নতুন শিক্ষাবর্ষে কিভাবে ক্লাস হবে, কেমন হবে কারিকুলাম, এসব বিষয়ে সব প্রস্তুতি নিয়ে রাখছে মন্ত্রণালয়। এখন অপেক্ষা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের। সজল দাস, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একইভাবে তারা লুট করে নিয়ে যাচ্ছে। আমরা শুনেছি এখানে শ্রীপুরের, গাজীপুরের শ্রীপুরে গতকাল কিভাবে প্রার্থী সহ সমস্ত আমাদের যারা নির্বাচন করছিলেন তাদেরকে নির্যাতন করা হয়েছে, নির্বাচন কমিশন কোনো কিছুই করতে পারে। যখন সম্পূর্ণ ভোট চুরি করে নিয়ে যায়, তারপরে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার জিজ্ঞেস করলে তিনি বলেন ভোট সুষ্ঠু হয়েছে। এমন সুষ্ঠু হয়েছে যে তারপর দেখা যায় যে 70-100 বেশিও কোনো কেন্দ্রে পড়ে গেছে, অর্থাৎ তারা দিয়েছে। অর্থাৎ আজকে আরেকটা বিশেষ কালো দিন। আজকে জানুয়ারি মাসের 11 তারিখ আমাদের সঙ্গে মনে থাকার কথা 2007 সালে এই জানুয়ারি মাসের 11 তারিখে একটি জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে, সেরা সমর্থনের মধ্য দিয়ে একটা অবৈধ বেআইনি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, যারা অত্যন্ত সুপরিকল্পিত হবে, সচেতন ভাবে বাংলাদেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে সম্পন্ন করেছে। তারা আপনাদের মনে থাকার কথা সেই সময় আমাদের দেশের বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীদেরকে তারা গ্রেফতার করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। সবচেয়ে বিস্ময়ের কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আজকে আওয়ামী লীগ সেই বেআইনি তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় তাদের সঙ্গে যোগ সাজস করে তারা আজকে দেশে সেই একইভাবে বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল, সেই মামলাগুলো থেকে তারা একই কারণে তারই ধারাবাহিকতায় তারা দেশের বেগম খালেদা জিয়াকে সহায়তা দিয়েছে এবং তিনি অন্তরীণ হয়ে গেছেন। আজকে
বাংলাদেশে প্রায় 25 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আজকে বাংলাদেশের যারা গণতন্ত্রের পক্ষের মানুষ তাদেরকে আজকে অনেককেই গুম হয়ে যেতে হয়েছে। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য নেতা কর্মী যারা জনগণের প্রতিনিধি তাদেরকে গুম করে দিয়েছে। আজকে অসংখ্য প্রতিদিন খবরের কাগজ দর্শক, জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছে কমপক্ষে 15 জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোর 5টার দিকে কালামপুর পূর্বপাড়া 90 কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 46টি ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক, বিস্তারিত জানাতে কালিয়াকৈর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, অগ্নিকাণ্ড নিয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? ধন্যবাদ জুই। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকুরের কালামপুর এলাকায়। এখানে যে 90 কলোনির যে একটি ঘর, সেখানে কিন্তু এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখানেই কিন্তু ঘটনাস্থলে 4 জন মারা যায় এবং এখানে আপনি দেখছেন যে ঘর যখন আগুন লেগে যায় তখন এর পরপরই কিন্তু ফায়ার সার্ভিস তাদের টিম চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করার জন্য কিন্তু কাজ করে। এবং এখানে দেখছেন যে এই ঘটনার পরপরে কিন্তু আপনার সিআইডি, পুলিশ, পিবিআইবি এবং এখানকার পুলিশের যে অধ্যতন কর্মকর্তা এবং যারা এই সংশ্লিষ্ট দপ্তরে যারা রয়েছেন তারা কিন্তু তদন্ত নেমেছে। কথা বলতে চাই ফায়ার সার্ভিসের যে ঢাকা জোনালের যে উপপরিচালক দেবাশিস বর্মন, তার সঙ্গে তিনি রয়েছেন আমার সঙ্গে। এই মুহূর্তে আসলে কি অবস্থা দেখেছেন এবং কতজন মারা গেছে এবং তদন্ত করে কি পেয়েছেন? আপনারা জানেন যে 5:55 যে দুর্ঘটনা তো আর একটু কিছুক্ষণ আগেই ঘটেছিল। তো তাৎক্ষণিকভাবে মেসেজ পেয়ে ফায়ার সার্ভিসের যে স্থানীয় 3টি ইউনিট আসে, তারা অগ্নিনির্বাপন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং 15 মিনিট পরেই তারা যে প্রথম লাশের সন্ধান পায়। প্রথম 2টো, পরপর আরও 2টো, তো সর্বমোট 4টা লাশ তারা উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় কালিয়াকৈর তারাকে ইনফর্ম করে। থানার পুলিশ ও সদস্যগণ তাৎক্ষণিক চলে আসেন এবং ইউএনও মহোদয় এবং মেয়র মহোদয়ের সম্মুখেই পুলিশের কাছে লাশগুলো হস্তান্তরিত হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে পিবিআই এবং সিআইডির 2টো টিম আলামত সংগ্রহ করছেন এবং আমি ঢাকা থেকে চলে আসছি প্রাথমিক তদন্তে। আমাদের অধিদপ্তর থেকে প্রতিটি অগ্নি দুর্ঘটনার পরপরই একটা তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি গঠন হলেই আপনার টিম আসবে, তারা পূর্ণাঙ্গভাবে তদন্ত করবে এবং কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং ক্ষয়ক্ষতি কী। ক্ষয়ক্ষতি বলতে যেটা মর্মান্তিক দুর্ঘটনা, সবচেয়ে বড় দুর্ঘটনা ক্ষতি হয়ে গেছে। 4টি লাশ আমরা এখানে পেয়েছি। তাছাড়া এখানে যে জিনিসটা প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু সিআইডির এক্সপার্ট টিম এসেছেন এবং বিভিন্ন আলামতও সেখানে রয়েছে এবং আলামত কিন্তু সংগ্রহ করছে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, এখনো তো অনেক আলামত পড়ে আছে, কি পেয়েছেন? এখন আপাতত আমরা যেগুলো পাচ্ছি, বিস্ফোরিত একটা গ্যাস সিলিন্ডার। আমরা ধারণা করছি যে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাতটা। আর কিছু আলামত আছে, আরও কিছু গ্যাস সিলিন্ডার আছে, বাট এক টুকরো মাংস দেখতে পাচ্ছি, এটা সম্ভবত মানুষের মাংস হবে এবং 2 জায়গায় আর কি, 2 জায়গায় 2টা মাংসের টুকরোগুলো আমরা আলামত হিসাবে জব্দ করব। হাড় সহ আছে, আলামত হিসাবে জব্দ করব। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, তারা কিন্তু আসলে বিভিন্ন আলামত রয়েছে, সেসব আলামত সংগ্রহ করেছে এবং এই ঘটনায় আসলে কিভাবে ঘটনা ঘটেছে, সেই যেখান থেকে গ্যাসের বোতল কেনা হয়েছিল সেখানে তারা যাবে এবং যেই ঘটনা যেই বোতলটি লিকেজ ছিল সেটা নিয়ে আসলে তদন্ত করছে যে আসলে পরিকল্পিত কিনা বা কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে। সেগুলো কিন্তু পুলিশ এবং পুলিশের যে পিবিআই তারা কিন্তু এসেছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন এবং এখানে কিন্তু এখন তদন্ত চলছে। এই ছিল আমার কাছে গাজীপুরের কালিয়াকুরের কালামপুরের যে 90 কলোনির সর্বশেষ পুড়ে যাওয়ার খবর। চলে যাচ্ছে স্টুডিওতে জুয়ের কাছে। জুই।
নাজবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের কালিয়াকৈর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজবুল হুদা। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সব কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাতের অভিযোগ, ইভিএম এখন ভোট চুরির মেশিন, তাই এর সংস্কার চান তিনি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম অবশ্য আস্থা রাখতে চান ইভিএমেই। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বড় দুই দলের একক প্রার্থী হওয়ায় জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর পদপ্রার্থীরা। এবারে সিটি কর্পোরেশন নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমে ভোট হবে, কিন্তু ইভিএমকে ভোট চুরির বাক্স হিসেবে অভিহিত করে এর বিরোধিতা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। যে জায়গাগুলোতে কারচুপি হয়েছে সে 3টা জায়গায় আমরা কমিশনকে অ্যাড্রেস করেছি। আমরা বলেছি ইভিএম এর ব্যালট প্যানেল যেখানে সন্ত্রাসীরা দাঁড়িয়ে থেকে আমার ভোট তারা দিয়ে দেয়, ওই ব্যালট প্যানেলকে সুরক্ষা দেওয়ার জন্য আমি বলেছি। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল বলেন, বিএনপির অভিযোগের শেষ নেই, এবার নতুন অভিযোগ ইভিএম। ওরা এখন ডুবন্ত তরি 2-4 জন মাঝি যখন সমুদ্রে ডুবে যায় খড়কুটা নিয়ে বাঁচতে চায়, ওরা আওয়ামী লীগের শুধু সমালোচনা করে, কতক্ষণ ইভিএম সংস্কার চায়, কতক্ষণ পদ্মা সেতু হতে পারবে না বলে, কতক্ষণ টানেল হতে পারবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 19.5 লাখের বেশি। ভোটাররা চান সুষ্ঠু নির্বাচন। আমি সুষ্ঠু নির্বাচন চাই, যেন কেন্দ্র যাইয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমাদের মন মতন প্রার্থীকে আমরা আনতে চাই। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ সময় ভোটারদের মন জয় করতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পৌর নির্বাচনের খবর। দেশের 61 পৌরসভায় সাধারণ নির্বাচন আগামী 16 জানুয়ারি। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচর ও দিনাজপুরের বীরগঞ্জে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রথমবারের মতো 2 পৌরসভাতেই ভোট হবে ইভিএমে। নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে ট্রাম্পের। তবে এরই মাঝে বিদায়ী প্রেসিডেন্টকে ঘিরে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। মেয়াদ শেষের আগেই তাকে বিতাড়িত করতে প্রস্তুত ডেমোক্রেটরা আজ ইমপিচমেন্টের প্রস্তাব আনা হচ্ছে তার বিরুদ্ধে। এমনকি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রাজি না হলেও বিদায়ী প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়া শুরু করতে চায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে মাত্র সপ্তাহখানেকের কিছু বেশি সময়। এরপরই ছাড়ার কথা ছিল হোয়াইট হাউসের চাবি। তবে ক্যাপিটলে হামলার ঘটনার পর থেকেই তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছে ডেমোক্রেটরা। কংগ্রেসে হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছেন ডেমোক্রেটরা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সবার সম্মতিতে ট্রাম্পকে অপসারণের প্রস্তাব পাশ করার চেষ্টা করা হবে। প্রস্তাব পাশ না হলে কিংবা রিপাবলিকানদের বাধার মুখে পড়লে মঙ্গলবার এটি আবার ভোটাভুটির জন্য আনা হবে। এমনটা না হলে হাউস প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচমেন্ট করার প্রক্রিয়া শুরু করবে। এখন পর্যন্ত 190 জনের বেশি সদস্য এই প্রস্তাবের সমর্থন জানিয়েছেন, যেখানে ভোটাধিকার রয়েছে 435 জনের। রিপাবলিকানরা কেউ এখনও ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেনি, তবে ট্রাম্পকে নিয়ে নিজ দলে অসন্তোষ রয়েছে। অনেক রিপাবলিকানরাও বলছেন ট্রাম্প ইমপিচমেন্ট হওয়ার মতো অন্যায় করেছেন। এমনকি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয়ঙ্কর বলে উল্লেখ করে তার হাতে থাকা পরমাণু অস্ত্র কেড়ে নেওয়ার দাবি উঠেছে। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বলা হচ্ছে 20 জানুয়ারি আবারও এমন ঘটনা ঘটতে পারে। হামলাকারীরা এখনো সক্রিয় বলে সতর্ক করা হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। রাজধানীর উত্তরা র্যাব সদর দপ্তরে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইজিপি বেনজির আহমেদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের দেশের মানুষের জন্য
সংস্কার ভিত্তি গড়ে তুলতে চাই এবং এই পারস্পরিক যে আমাদের দায়বদ্ধতা আছে সেটি প্রতিপালনের মাধ্যমে আমরা একটি সম্মানজনক জাতি হিসেবে দ্রুতই পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করতে চাই, যার ভাইব্রেশন যেটি আমরা ইতিমধ্যেই অবশিষ্ট বিশ্ববাসীকে জানান দিতে সক্ষম হচ্ছে। বাংলাদেশ ইজ কামিং, বাংলাদেশ খুব শীঘ্রই আসছে এবং দেশ হিসাবে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য বাংলাদেশ যে আসছে সেটি আমরা জানান দিতে সক্ষম হয়েছে। দর্শক, রাজধানীর উত্তরার র্যাব সদর দপ্তরে বক্তব্য রাখছেন আইজিপি বেনজির আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। দুপুর 12টার সংবাদে আবারও স্বাগত। এবার এফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গত এক দশকেরও বেশি সময় ধরে ওষুধ উৎপাদন ও রপ্তানিতে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। একসময় শতভাগ আমদানি নির্ভর হলেও দেশীয় ওষুধের সুনাম এখন বিশ্বজুড়ে। দেশের 98% চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে 1.5 শতাধিক দেশে। এখাতের উদ্যোক্তারা বলছেন, কাঁচামালের আমদানি নির্ভরতা কমিয়ে মৌলিক উপাদান তৈরিতে সামর্থ্য বাড়ানো গেলে পোশাক শিল্পের পর অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত হতে পারে ওষুধ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাংলাদেশের ওষুধ শিল্পের বয়স ছাড়িয়েছে 6 দশক। এ সময়ে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভিন্ন মত থাকলেও ওষুধ শিল্পের সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বময়। বিশ্বমানের প্রযুক্তি আর মোটা বিনিয়োগ নিশ্চিত করেছে চাহিদামাফিক উৎপাদন। গুণগত মান ও কার্যকারিতার কারণে দেশীয় ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্বের অন্তত 160টি দেশে। এ খাতের সংগঠন ও সরকারি হিসাব বলছে 257টি কোম্পানির কারখানায় বছরে 24,000 ব্র্যান্ডের ওষুধ উৎপাদিত হচ্ছে। বছরে প্রায় 25,000 কোটি টাকার ওষুধ ও কাঁচামাল উৎপাদিত হচ্ছে এসব কারখানায়, যেখানে কর্মসংস্থানও হয়েছে প্রায় 2 লাখ মানুষের। বাংলাদেশ থেকে ওষুধ আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, জার্মানিতে, ইউকেতে, আয়ারল্যান্ডে এই সমস্ত দেশেও রপ্তানি শুরু হয়েছে। সরকার যদি দ্বিপাক্ষিক যে চুক্তিগুলো আছে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক যদি আরো জোরদার করে, সেটাও আমাদের ওষুধ শিল্পের রপ্তানিতে আরো অনেক সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আমি মনে করি। এত বড় ড্রাগ মার্কেটে যদি আমরা একটু বুস্ট দেই, আমরা ইজিলি 1, 2, 3, 4, 8, 10 ইভেন ফিউ ডেজ টাইমে $20 বিলিয়ন পৌঁছে যেতে পারি। এই ড্রাগটা পৌঁছে গেলে আমাদের সিঙ্গেল আইটেমের উপরে, এক্সপোর্টের উপরে কান্ট্রির ডিপেন্ডেন্সটা ওইভাবে থাকবে না। অভ্যন্তরীণ চাহিদার 98% পূরণ করছে দেশীয় ওষুধ। প্রতি বছর এ খাতের গড় প্রবৃদ্ধি অন্তত 15%। গত এক দশকে বিশ্বের বহু আন্তর্জাতিক সংস্থার কাছে দেশীয় ওষুধ শিল্পের স্বীকৃতি মিললেও এ শিল্পের কাঁচামালের চাহিদা মেটাতে অন্যতম ভরসা এখনও আমদানি। তাই আগামী দিনে মৌলিক উপাদান তৈরিতে স্বনির্ভর হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা যদি নিজেদের কাঁচামাল দেশের ভেতরে নিজেরাই তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য রপ্তানিতে আরো অনেক সুফল বয়ে আনবে। বাংলাদেশে যদি খুব ভালো আন্তর্জাতিক মানের ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন হয়, যেখান থেকে আমরা বায়োইকুইভ্যালেন্স করাতে পারবো, সেটা আমাদের রপ্তানিতে একটা সুফল বয়ে আনবে। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের যে পার্ক সেটা যদি চালু হয় এবং সরকার কিছু প্রণোদনাও দেয়, তাহলে আমার মনে হয় আমাদের অনেক ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়ালটা প্রডিউস করতে পারবে। আমাদের রিয়েল কম্পিটিটিভনেস সেখানেই থাকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে 2020 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ওষুধ রপ্তানি হয়েছে $13.5 কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়েও 4.25% বেশি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। দর্শক, সিটি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের রাজনীতি। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা অনুষ্ঠান ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী বরাবরই অভিযোগ করছেন ইভিএম এ ভোট নিয়ে। এ বিষয়ে কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ
ধন্যবাদ জুই। একটু আগেও কিন্তু আমরা আওয়ামী লীগ প্রার্থীর সাথে কথা বলেছি, তিনি বলছেন ইভিএম এ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু বিএনপির প্রার্থীর কিন্তু অভিযোগ রয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু গণসংযোগ করে ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা করছে। সকাল থেকে বহদ্দার ফাট থেকে যে গণসংযোগ শুরু করেছেন, আমি যেখানে আছি চানগাঁও এলাকায় আছি, এই জায়গায় এসে কিন্তু তিনি গণসংযোগ শেষ পর্যায়ে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু ইভিএম এ আমি একটু কথা বলতে চাচ্ছি বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেনের সাথে। ইভিএম নিয়ে যে আপনি একটা প্রশ্ন করেছেন, ইভিএম এ কতটুকু সুষ্ঠু নির্বাচন আমরা জানেন ভোটের অধিকার রক্ষার জন্য আজকে আমরা রাজপথে আছি। আমরা যা চাই সেই নতুন প্রজন্ম যাদের ভোট অধিকার তারা হারিয়েছে, আমার মা বোনেরা চট্টগ্রামবাসী সহ গত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, আজকে আমি ইসি এবং প্রশাসনকে বলতে চাই সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করুন। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপোজিশন যেভাবে ভাঙচুর সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত, তাদেরকে বলতে চাই ভোটের ক্লাইমেট সৃষ্টি করুন। ইনশাআল্লাহ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই উন্মুক্ত রয়েছে, চট্টগ্রামবাসী উন্মুক্ত রয়েছে। 27 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আপনি অবশ্যই বুঝতে পারছেন বিএনপি প্রার্থী ডাক্তার সাদাত যেমনটা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে কিন্তু তাদের শীষে ভোট করবে বলে তিনি আশা করছেন। সর্বশেষ জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নদী ভাঙনে দিশেহারা পটুয়াখালী সদরের একটি ইউনিয়নের মানুষ। 10 বছরের বেশি সময় ধরে ভাঙছে ওই নদী। এই দুর্যোগ থেকে রক্ষায় আন্দোলন করেও কাজ হয়নি এলাকাবাসীর। এখন ভিটে মাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার। ঘটনাস্থল পরিদর্শনের কথা বললেও সমস্যা সমাধানে তেমন কোনো আশ্বাস নেই পানি উন্নয়ন বোর্ডের। সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীর নাম লোহালিয়া। পটুয়াখালী সদরের সীমানা ঘেঁষে বয়ে চলা এই নদীর পাড়ি লোহালিয়া ইউনিয়ন। 1 দশকের বেশি সময় ধরে ভাঙন চলছে নদীর পাড়ে। এরই মধ্যে শত শত একর ফসলি জমি বিলীন হয়েছে, তবুও কোনো সমাধান মেলেনি। স্থায়ী সমাধানের জন্য একসময় আন্দোলনও করেছেন স্থানীয়রা, ফল শূন্য। এখন ভাঙন এতটাই বেড়েছে, আতঙ্কে নির্ঘুম রাত কাটে লোহালিয়া ইউনিয়নবাসীর। আমরা কই থাকমু, কই যামু, আমাগো অসহায়ভাবে আমরা এখন আছি। আমাদের ছেলে মেয়ে পড়াতে পারি না, টরাতে পারি নাই, খাইতে লইতে খুব সমস্যা। আমাগো জায়গা উপর ভাঙ্গে লইয়া গেছে, আমাগো বাড়ি ঘর সবকিছু চলে গেছে। কাপ নদীতে ভাঙ্গে যাইতে আছে, আমরা জোয়ারিয়া পানতে ভাসতে আছি। নদী ভাঙনে ছোট হয়ে আসছে লোহালিয়া ইউনিয়নের মানচিত্র, তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। এখানকার মানুষ কখন কোন সময় ভেঙে যায় সবসময় আমাদের আতঙ্কে আসলে থাকতে হয়। রান্না করতে যাই তখন চুলা ভিজে যায়, রান্না হয় না, খাওয়া হয় না, এটা তো খুব কষ্ট থাকে। আর্থিক সক্ষমতার অভাবে লোহালিয়া ইউনিয়ন রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া যায়নি বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সুতরাং নদী যেখানে আছে ভাঙন সেখানে থাকবেই। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় ভাঙন কবলিত, সেক্ষেত্রে আমরা যেসব জায়গা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বলে সরকার যেসব জায়গা মনে করে সেসব জায়গায় আমরা নদীতে সংরক্ষণ কাজ করে থাকি। তৃতীয় শ্রেণীর নৌপথ হিসেবে ব্যবহৃত লোহালিয়া নদীর তীব্র নাব্য সংকটের কারণে ভাঙন বেড়েছে বলে মনে করেন স্থানীয় মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। রাজধানীর বনানী থানার চারপাশ ঘিরে নিজস্ব জায়গা না থাকায় আশপাশের রাস্তাগুলো গাড়ির ডাম্পিং হিসেবে ব্যবহার করছে পুলিশ। ফলে দিন কি রাত সবসময় যানজট লেগে থাকে বনানী আবাসিক এলাকায়। জনদুর্ভোগের সেই চিত্র জানাতে বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। সরাসরি যাচ্ছে সেখানে।
জি ধন্যবাদ। যেটি বলছিলেন আসলে এই বনানী যেই এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য 2012 সালে বনানীর যেই থানাটির তাদের কার্যক্রম শুরু করে, এর পরবর্তীতে আসলে বনানী আবাসিক এলাকার মতো একটি জায়গাতে একটি ভবনে অর্থাৎ জরাজীর্ণ একটি ভবনেই এক প্রকার বলা যেতে পারে, কারণ থানার আশেপাশে বা থানার ভিতরেও কিন্তু আমরা বিভিন্ন রকমের সংস্কারের প্রয়োজন এটাও দেখছি। একই সাথে যেটি বলছিলেন যে যেটা রাস্তার উপরে যেভাবে তারা ডাম্পিং করছে, এর ফলে যে এখানে যে যানজট তৈরি হচ্ছে, এই যানজটের ভোগান্তিতে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু অতিষ্ঠ। আমার এখানে সাথে একজন বাসিন্দা রয়েছে, আসলে তার কথার মধ্যে দিয়ে আমি শেষ করতে চাচ্ছি যে তারা দিন কি রাত এখানে কি ধরনের অসুবিধার মধ্যে আপনারা পড়ছেন, একটু বলবেন ছোট করে। হ্যাঁ, তাদের যে সমস্ত প্রাইভেট কারগুলো আসা যাওয়া করে তারা ওই গাড়িটা আটকে যায়। তাছাড়া শহরের এই যে রাস্তার সৌন্দর্যটাও নষ্ট হচ্ছে, পরিবেশটাও নষ্ট হচ্ছে, এতে হাঁটা চলাফেরাও কষ্ট হচ্ছে। গাড়িগুলো যখন আসে তখন আমাদের মুভমেন্ট করতে সমস্যা হয়। ধন্যবাদ আপনাকে। তো আসলে আপনি শুনলেন যে আসলে বনানী এলাকার যে রাস্তাটি দেখছেন, যে বনের 7 নম্বর রোডের যে রাস্তাটি কিন্তু 40 ফিট রাস্তা, সেই 40 ফিটের 20 ফিটই কিন্তু গাড়ির ডাম্পিংয়ের জন্য ব্যবহার হচ্ছে। একই সাথে আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার চিত্র কিন্তু একই রকমের। আসলে এই ব্যাপারে যারা পুলিশের, যারা বনানী থানা যিনি দায়িত্বে রয়েছেন, অফিসার ইনচার্জ, তিনি যে জানিয়েছেন যে আসলে এই ব্যাপারে তারাও চায় না যে এই ধরনের একটা আবাসিক এলাকার রাস্তায় উপরে এভাবে ডাম্পিং করে। তারা এই ব্যাপারে ঊর্ধ্বতনদের জানাচ্ছে আসলে একটি পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে করে বনানীর জন্য একটি আলাদা জায়গা বা এই থানার জন্য যাতে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়, সে ব্যাপারে জন্য একটি পদক্ষেপ নেওয়া হয়। তো এই ছিল আমার কাছ থেকে। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বনানীর জনদুর্ভোগের চিত্র তুলে ধরছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।